Hi everyone, again welcome back to my channel. This video is all about the introduction to marine archaeology. In this video of mine, we will discuss or we will get to know about what marine archaeology is all about. So this video is the language that I am going to use is basically English and Bengali both. So quickly we'll start the video. What is marine archaeology? মারিন আর্কিওলজি হচ্ছে একটা সাবফিল্ড অফ আর্কিওলজি যেখানে বেসিক্যালি হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রিহিস্ট্রিকে আমরা ইনভেস্টিগেট করছি। ফর এক্সাম্পল, কিভাবে একজন মারিন আর্কিওলজিস্ট নর্মাল একজন আর্কিওলজিস্ট যেভাবে ফিল্ডে এক্সপ্লোরেশন এক্সকাভেশনের মাধ্যমে কাজ করে থাকে, সেম ভাবে একজন মারিন আর্কিওলজিস্টও ফার্স্টে তার আর্কিওলজিক্যাল কাজ করা শুরু করে। কিভাবে যদি বলি, এক্সপ্লোরেশনের মাধ্যমে অবশ্যই ভাবে করে। এক্সপ্লোরেশন হচ্ছে একটা মেথড যেটা কিনা আর্কিওলজিস্টরা তাদের আর্কিওলজিক্যাল রিসার্চ কন্ডাক্ট করার প্রথমে মেথড হিসেবে ব্যবহার করে থাকি। এক্সপ্লোরেশন খানিকটা অনেকটা ওই অবজারভেশন মেথডের মতো, যেখানে কিনা ফিল্ডে গিয়ে আমরা এটা উইদাউট পারমিশন করতে, এটা তো আমরা কোনো পারমিশন লাগে না, তাই জন্য প্রথম প্রথম ফার্স্ট স্টেপ যদি বলি তো এক্সপ্লোরেশন আমরা করে থাকি। কি করি? আমরা এক্সপ্লোর করি পুরো এরিয়াটা। এখানে ওই অবজারভেশনের মতো আমরা যেরকম অবজার্ভ করি এরিয়াটাকে, ঠিক এক্সপ্লোর করি, আমরা খুঁজে বেড়াই, অবজার্ভও করি। সো সিমিলারলি যে আর্কিওলজিক্যাল ফিল্ডে আমরা গিয়ে যেমন এক্সপ্লোরেশন করে থাকি, ঠিক সেইভাবে একজন মারিন আর্কিওলজিস্টও গিয়ে ফিল্ডের মধ্যে এক্সপ্লোর করতে শুরু করে। ফিল্ড, এবার তার ফিল্ডটা কোথায়? তার ফিল্ডটা অবশ্যই মারিন মানে তো আন্ডার ওয়াটার, তো আন্ডার ওয়াটারে গিয়ে ও বেসিক্যালি কি করছে? ও এক্সপ্লোর করা শুরু করছে, দেন ও এক্সকাভেট করা শুরু করছে। বাট দ্য কন্ডিশন হচ্ছে, এক্সকাভেশনের যেহেতু এক্সকাভেশন প্রসেসটা খুব হেক্টিক প্রসেস থাকে, তারপরে এক্সকাভেশনের ক্ষেত্রে অনেক লিমিটেশন থাকে। এক্সকাভেশন যখন কোনো পারমিশন আমরা ছাড়া এক্সকাভেশন করতে পারি না। আর খুব যারা ধরুন পড়াশোনা করছে, যারা পিএইচডি করছে, তাদের পক্ষে এই লাইসেন্সটা টু বি ভেরি অনেস্ট থাকে না। আর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে তো এটা মানে ভেরি মানে খুবই এখনো পর্যন্ত আমরা অতটা প্রোগ্রেস হয়ে উঠতে পারিনি মারিন আর্কিওলজির ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে পসিবল না। সো যাকে কামিং টু দ্য পয়েন্ট, বেসিক্যালি কি হচ্ছে, তারপরে আমরা ওখানে গিয়ে এক্সকাভেট করার সময় যখন যে সমস্ত মেটেরিয়ালস গুলো আমরা পাচ্ছি, আমরা নর্মাল ফিল্ডে গিয়ে যেরকম টুলস, তারপরে বিভিন্ন আর্টিফ্যাক্টস পেয়ে থাকি, এখানেও পেয়ে থাকতে পারি। বাট এগুলো বেসিক্যালি আন্ডার ওয়াটার, যেরকম আমরা মোস্টলি যেগুলো দেখি আর কি, শিপের কিছু ভাঙাচোরা অংশ এবং কিছু আন্ডার ওয়াটার কিছু, যদি কোনো সময় যদি কোনো সিটিজ থেকে থাকে, সেটা কোনোভাবে যদি আন্ডার ওয়াটার চলে গিয়ে থাকে, সেই সমস্ত সেখানের কোনো ডেব্রিস বা সেখানের কোনো কিছু জিনিসপত্র যদি পাওয়া গিয়ে থাকে, বা আর্কিটেকচার যদি কোনো এভিডেন্সেস পাওয়া গিয়ে থাকে, বা পটারি যদি পাওয়া গিয়ে থাকে, অনেক সময় পটারি পাওয়া যায়। এবং বিভিন্ন সাবমার্সড অবস্থায় কালচারাল ওই হেরিটেজ গুলোকে কোথাও না কোথাও গিয়ে রিকনস্ট্রাক্ট করতে মারিন আর্কিওলজিস্টরা হেল্প করে। নট অনলি দিস, ওই যে সমস্ত টেকনিক্স আমি বলছি, ওগুলো খুবই প্রিলিমিনারি টেকনিক। এখানে অনেক অ্যাডভান্স টেকনিক হতে হয় একজন আর্কিওলজিস্ট। মানে নর্মাল যে সমস্ত যারা আর্কিওলজিস্ট, যারা ফিল্ড মানে ফিল্ড এরিয়াতে যারা কাজ করেন, কিন্তু যারা মারিন আর্কিওলজি, যারা আন্ডার ওয়াটার ফিল্ড ওয়ার্ক যেগুলো কন্ডাক্ট করে থাকে, অবভিয়াসলি সেটা খুব কস্টলি এবং তাদের আদার্স ট্রেনিং নিতে হয়। সেই ট্রেনিং গুলো অলসো এক্সপেন্সিভ হয়। যেমন স্কুবা ডাইভিং, এই সমস্ত জিনিসপত্র তাদেরকে শিখতে হয়। নট অনলি দ্যাট, তাদের রিমোট অপারেটেড ভেহিকলস, তারপর সোনার, আন্ডার ওয়াটার এক্সকাভেশন টুলস, এবং টু আনকাভার দ্য প্রিজার্ভ এভিডেন্সেস ফ্রম পাস্ট হিউম্যান অ্যাক্টিভিটিস, এই সমস্ত প্রত্যেকটা টুল অ্যান্ড টেকনোলজিকে, টুলস গুলোকে খুঁজে পাওয়ার জন্য যে সমস্ত টেকনোলজিস তারা নিজেদের কে শিখতে হেল্প করে, তো এটার মাধ্যমে কোথাও না কোথাও গিয়ে তারা এই সমস্ত গুলোকে ইউজ করে পাস্ট হিউম্যান অ্যাক্টিভিটিস কে রিকনস্ট্রাক্ট করবার চেষ্টা করে এই মারিন আর্কিওলজিস্টরা। তো এখানে যদি গোল বলি তাহলে কি, মার্টিন ট্রেড, ন্যাভিগেশন, সেটেলমেন্ট প্যাটার্ন, এগুলো সমস্ত খুঁজতে তারা মানে মারিন আর্কিওলজিস্টরা তাদের এইম থাকে।
এবার নেক্সট আপ যদি কিছু টেকনিক্স এর কথা বলি, দেন ডাইভিং টেকনিক্স মানে মানে অবশ্যই করে যেটা মানে মাথায় আসে প্রথমে, নট অনলি দ্যাট, স্কুবা, আরওবিএস যেটা আমি আগে অলরেডি টেকনিকের ব্যাপারে বললাম, এছাড়া এইউভিএস, তারপরে সার্ভে মেথড যেটা কিনা সোনার, তারপর ম্যাগনেটোমেট্রি, রিমোট সেন্সিং, এগুলোর মাধ্যমে আর কি ওরা ডিকটেট করার চেষ্টা করে এবং পুরো প্রসেসটাকে কন্ডাক্ট করার চেষ্টা করে। এছাড়া এক্সকাভেশন মেথডের মধ্যে আন্ডার ওয়াটার এক্সকাভেশন এবং সেডিমেন্ট অ্যানালিসিস যেটা করে থাকে। মারিন আর্কিওলজিটা খানিকটা ইন্টারডিসিপ্লিনারি, তো তাই বিভিন্ন বিভিন্ন ডিসিপ্লিনের লোক একসাথে এসে কাজ করে, নয়তো একজন শুধুমাত্র আর্কিওলজিস্টের ক্ষেত্রে পুরোপুরি এটাকে ডিসকভার করা ইজ ইম্পসিবল। কোথাও না কোথাও গিয়ে এখানে ওই হ্যান্ড ইন হ্যান্ড প্রসেসেই কাজটা করতে হয়। এই ছবিটাতে যেমন দেখা যাচ্ছে, যেমন ওই পটরি গুলো পড়ে আছে, পটরি গুলোকে ওরা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে এবং ওই এরিয়াটাকে পুরো ওরা নিজের একটা ব্যারিকেড করে রেখেছে। নেক্সট আপ যদি দেখি, এখানে আমি কিছু মানে জাস্ট ফেমাস মারিন আর্কিওলজিক্যাল সাইটের কথা তুলে ধরেছি, জাস্ট টপ 3, যেটা কিনা একটা হচ্ছে গ্রিকে, এনশিয়েন্ট গ্রিকের শিপরেকের উপরে একটা আছে, যেটা কিনা আন্তিক্ষেত্রা, আমি জানি না এটার প্রোনাউন্সিয়েশন আমি ঠিক করছি কি ঠিক করছি না। আর টাইটানিক তো আমরা মানে উই অল আর অ্যাওয়্যার অফ, ওটার এক্সপ্লোরেশন আর এক্সকাভেশন। এছাড়া পোর্ট রয়্যাল বলে যেটা আছে, সিটি অফ জামিকাতে যেটা হয়েছিল, তো সেটার উপরে যে যেটার এভিডেন্সেস আছে এবং সেগুলোকে যেভাবে কন্ডাক্ট করা হয়েছে, মারিন আর্কিওলজিস্টরা সেই এন্টায়ার থিংটাকে কন্ডাক্ট করেছে, উইচ ইজ ইনক্রেডিবল। এগুলোর বিষয়ে যদি বলতে হয় তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, আদারওয়াইজ এই পার্টিকুলার টপিক গুলোর উপরে ধরে ধরে এক একটা টপিকের উপরে এক্সপ্লেন করতে হবে। তো যদি কেউ চায় শুনতে, দেন আই ক্যান মেক ভিডিও অন দোজ টপিকস। দেন নেক্সট আমি জাস্ট কুইকলি কিছু কেস স্টাডিজ এর কথা তুলে ধরেছি, যেমন এখানে এই উলবুরন শ্রীপ্রেকের কথা আছে, যেখানে কিনা ব্রোঞ্জ এজ ট্রেড অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জের কথা আছে। এছাড়া মাহাদিয়া শিপরেক আছে, ইউন ডাইনেস্টি শিপরেক, যেটা কিনা, এই তিনটে প্রিলিমিনারি কেস স্টাডি আছে। এগেইন এইগুলো অনেক ভাস্ট টপিক, তো এগুলোর উপরেও যদি কেউ জানতে চায় বা ডিটেল জানতে চায়, I can provide links on these topics also, or I can make videos on this topic. Then ওই আমাকে যদি ইউটিউবে কেউ কমেন্ট করে, দেন আই ট্রাই টু মেক ভিডিওস অন দিস টপিক। সো মেন যদি এই চ্যালেঞ্জেস, এবার যদি আমি চ্যালেঞ্জেস কথা বলি, মারিন আর্কিওলজিস্টরা কি বেসিক্যালি ডে টু ডে ফিল্ডে মানে কি বলবো এনকাউন্টার করে, তো অবশ্যই এনভায়রনমেন্টাল একটা চ্যালেঞ্জেস তো তাদের থেকেই থাকে, কারণ পুরো পুরো এন্টায়ার থিং, যেমন ওয়াটার কন্ডিশন, মারিন লাইফ পুরোটাই নির্ভর করবে। এছাড়া টেকনিক্যাল চ্যালেঞ্জেস, ইকুইপমেন্টের লিমিটেশনস তো আছেই, মানে আমাদের ইন্ডিয়ার মতো দেশে তো ফান্ডিং এরও একটা ব্যাপার থাকে, এবং যেহেতু এই বিষয়গুলি সব জায়গায় পড়ানো হয়ে থাকে না, তার জন্য লোকের সংখ্যাও খানিকটা কম, এবং এর লিমিটেশন যেমন প্রচন্ড এক্সপেন্সিভ, আর আমাদের কাছে অত টেকনিক্স জানা পসিবলই না, কারণ আমাদের কাছে অনেক মেশিনসই নেই যেগুলো মানে এটা এই পুরো এন্টায়ার স্টাডি গুলোকে কন্ডাক্ট করার জন্য থাকে, তো এটা অনেক লিমিটেড হয়ে যায় অবশ্যই করে। এগেন সাইট প্রিজার্ভেশন করাটা একটা সমস্যার বিষয়, এবং দ্বিতীয় কথা হচ্ছে পারমিশনের একটা ব্যাপার থাকে, যেমন লিগাল অ্যান্ড এথিক্যাল ইস্যুস থাকে, ওনারশিপ, কনজারভেশন অ্যান্ড আলটিমেটলি অ্যাক্সেসিবিলিটি যেটা থাকে, অ্যাক্সেসিবিলিটিটা অনেকটা কম হয়ে যায়। নেক্সট যেটা মানে খুবই একটা মানে হাইলাইটিং টপিক, যেটা হচ্ছে মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বলতে গেলে, মানে আমাদের ফাদার অফ ইন্ডিয়ার আর্কিওলজি হচ্ছে ডক্টর এস আর রাও, শুভা রাও। উনি হচ্ছেন বেসিক্যালি একজন মারিন সায়েন্টিস্ট, অলসো ওনার আর্কিওলজি, ওনাকে একজন মানে কি বলবো ইন্ডিয়ার ফাদার অফ মারিন আর্কিওলজি বলা হয়ে থাকে। উনি ফার্স্ট এই ডিসিপ্লিনটা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউসড করে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1981 ওরকম কাইন্ড অফ সালে, যেখানে কিনা মানে উনি আস্তে আস্তে এই মারিন ডিপ আন্ডার ওয়াটার আর্কিওলজিক্যাল এক্সকাভেশন গুলো কন্ডাক্ট করা শুরু করে। এবারে যেহেতু ইট ইজ নট পসিবল ফর হিম টু কন্ডাক্ট দ্য এন্টায়ার স্টাডি বাই হিমসেলফ, সো হোয়াট হ্যাপেন্ড,
এখানে ওই সবাই একসাথে এসে কাজ করা শুরু করে। তো এখানে অবশ্যই করে যে গভর্নমেন্টাল এজেন্সিজ যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি মানে CSIR, NIO যেটা কিনা গোয়া বেসড, এবং ডিকেন কলেজ যেটা আমরা মানে ফেমাস আর কি ফর আর্কিওলজির যে সমস্ত এক্সকাভেশন ইন্ডিয়াতে হয়ে এসছে, ডিকেন কলেজ। এছাড়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASI এবং ইন্ডিয়ান নেভি, এগুলোর কোলাবোরেশনে এবং ইনিশিয়েটিভে এক্সিকিউট করা আরো এটা সুবিধা হয়ে গেছে, সুবিধা হতে শুরু করে, এবং তারা ফাইনালি এই সমস্ত কাজ কারবার গুলো কন্ডাক্ট করেন। এবং কি হয়, এর ফলে বিভিন্ন এক্সপ্লোরেশন কন্ডাক্ট, যেটা মানে যে সমস্ত যদি বলতেই হয়, প্রথম যার নাম উঠে আসে হচ্ছে দ্বারকা। এবার দ্বারকা হচ্ছে, দ্বারকার এক্সপ্লোরেশন হয়, বেট দ্বারকা, মূল দ্বারকা, এছাড়া সোমনাথ, তারপর পুম পুমপুহার, তারপর মহাবালিপুরম, লাক্ষাদ্বীপ অ্যান্ড মানে সো অন যদি বলতে থাকুন। এবারে এছাড়া যদি কমপ্লিমেন্টেড যদি বলি, তাহলে এছাড়া আরো এক্সপ্লোরেশন, যেগুলো এক্সপ্লোরেশন এবং এক্সকাভেশন কন্ডাক্ট করা হয় মেনি সাইট সাচ অ্যাজ চিল্কা, তারপরে তার অ্যাডজয়নিং রিজিয়ন্স, তারপর কালিঙ্গাপাত্তানাম যেটা সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে, তারপরে মাছলিপাত্তানাম, তারপরে রামেশ্বরম কোস্টে, কালিকাটে এক্সেট্রা বিভিন্ন সাইটে এগুলো কন্ডাক্ট করা শুরু হয়। নেক্সট আমি একটা দ্বারকার ব্যাপারে একটা ছোট্ট একটা স্লাইড তৈরি করার চেষ্টা করেছি, যেখানে আমি দ্বারকার ব্যাপারে কিছু বলবো। এবারে দ্বারকা হচ্ছে একটা এনশিয়েন্ট ইন্ডিয়ান সিটি, যেটা কিনা হিন্দু কালচারে এটার একটা গ্রেট সিগনিফিকেন্স আছে, যেটাকে বলা হয় হচ্ছে বিউটিফুল সিটি অফ কৃষ্ণা। দোয়ার মিনস অ্যাজ মানে দ্বারকা কথাটা হচ্ছে একটা সংস্কৃত ওয়ার্ড। দোয়ার মিনস ডোর, মিনস গেট, যেখান থেকে এই কথাটা এসছে। মানে এটা বেসিক্যালি মনে করা হয় হচ্ছে এটা এনশিয়েন্ট পোর্ট সিটি সম্ভবত হতে পারে, যেটা কিনা আহ এছাড়া বিভিন্ন মতামত আছে, নট অনলি এটাকে বিভিন্ন আর্কিওলজিস্ট যে শুধুমাত্র মেনে নিয়েছে। তো এটার একটা মানে হিন্দু রাইটিং এ বলে যে যখন কৃষ্ণা আর কি আহ পৃথিবী ছেড়ে চলে যায়, তো কৃষ্ণা লেফট দ্য আর্থ টু জয়েন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই এই সময় কালী, বেগান আর দ্বারকা, সমস্ত আহ, যে সমস্ত জায়গা ছিল সেগুলো সাবমার্জ হয়ে যায় সি এর তলায়। তো এইটা হচ্ছে একটা মানে কাইন্ড অফ তেল যেটা বলে। এছাড়া বলে হচ্ছে যে এই পুরো এন্টায়ার জায়গাটা সুনামির ফলে ভেতরে চলে যায়, মানে এই জায়গা মানে ডেমোলিশ হয়ে যায় বা আন্ডার ওয়াটার চলে যায়। এছাড়া মডার্ন ডেজে দ্বারকা হচ্ছে 7 সেক্রেট টাউন্স অফ হিন্দুইজম। এটা আহ, এটা একটা ওই পিলগ্রিমেজ বা তীর্থস্থানের মতো, যেখানে ওই কৃষ্ণাকে বর্শিপ করা হয়। আহ এছাড়া মানে এটার যখন এক্সকাভেট এবং এক্সপ্লোরেশনের কাজ চলে, নিউমেরাস তো আর্টিফ্যাক্টস পাওয়া গেছে। এবং আহ, উম, ওই 1983 থেকে 1990 ওরকম সময় আর্কিওলজিস্টরা মানে ডিসকভার করে যে ওখানে এনশিয়েন্ট সিটি ওয়াল, এই সমস্ত যে ওই ডেব্রিজ এর মতো ছিল, ওইগুলো ওই রিভার ব্যাংক থেকে পাওয়া গেছে। নট অনলি দিস, ওই স্টোন ব্লকস, তারপরে পিলার্স, তারপরে ওখানে যে ইরিগেশন সিস্টেম ছিল এরকমের এভিডেন্স ওখানে পাওয়া গেছে। আর সেটাকে ওই ডেটিং এর মাধ্যমে যখন ডেটিং করা হয়, তখন ফার্দার জানা যায় যে ওটার এজ অ্যাপ্রক্সিমেটলি ওই 3000 থেকে 1500 BC পর্যন্ত, বা ওই মিডল এজ পর্যন্ত ওরকম সময় ছিল। এবারে এর যদি আর্কিওলজিক্যাল সিগনিফিকেন্স বলি, এটা কি, এবার এই যে এনশিয়েন্ট সিটি যেটা মানে দ্বারকা, এটা আহ, এটা প্রেজেন্ট ডে বেসিক্যালি এটা ওই গুজরাটে লোকেটেড। এটার ইনিশিয়াল ফাইন্ডিং যেটা শুভা রাও আর কি উনি স্টাডি করে, ওই স্ট্রাকচার এবং আর্টিফ্যাক্ট গুলো প্রথম ডিসকভার করা হয়েছে 1980s এ। রিসার্চটা তো এখনো কন্ডাক্ট করা হচ্ছে। তখন কিছু কিছু সময়ের জন্য রিসার্চটা চলে এবং কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়, বাট এখন আবার শোনা যায় যে রিসার্চ আবার কন্ডাক্ট করা শুরু হয়েছে। এটার কি
কি ফিচার, যেমন আমি এই জাস্ট হিস্ট্রিটা বলতে বলতে যেখানে বললাম, মানে বেসিক্যালি এখানে আর কি কি পাওয়া গেছে, যেমন বিল্ডিংস, ওয়ালস এবং স্ট্রিট কিছু এভিডেন্স পাওয়া গেছে, ইরিগেশনের এভিডেন্স পাওয়া গেছে, এছাড়া পটারি, বিডস এবং আদার্স এভিডেন্স পাওয়া গেছে। তারপরে সিগনিফিকেন্স যদি বলি, আহ এই এভিডেন্স গুলো থেকে দেখে মনে হয় যে ওটা অবশ্যই করে একটা অ্যাডভান্স সিভিলাইজেশন ছিল, যেহেতু তার টাউন প্ল্যানিং ছিল এবং ট্রেডিং এবং বিভিন্ন মানে এই এভিডেন্স গুলো দেখে দেখে বোঝা যায়। এবং এটা একটা কালচারাল, এর যে একটা মানে নট অনলি এটার একটা রিলিজিয়াস সিগনিফিকেন্স কে যেটা আছে, বা কোথাও না কোথাও গিয়ে লোকেরা এটাকে রিলিজিয়াসলি যেটাকে ন্যারেট করছে, শুধু সেটা নয়, বাট এটার একটা নিজস্ব কালচারাল ইম্পর্টেন্স তো আছেই। আহ উম, তাই মানে দোয়ারকা স্টাডিটার ক্ষেত্রে স্পেশালি সুবা রাওয়ের যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে ইমমেন্স, যেটার মাধ্যমে উনি আন্ডার ওয়াটার এক্সকাভেশন, সোনার ম্যাপিং এবং রিমোট সেন্সিং বিভিন্ন টেকনোলজি ইউজ করে এই দোয়ারকা সাইটটাকে উনি কন্ডাক্ট করেছিলেন, এক্সকাভেট করা। কনক্লুশন হচ্ছে, কনক্লুশনে যদি বলি তাহলে মারিন আর্কিওলজি হচ্ছে একটা সাবফিল্ড, যেখানে আর্কিওলজি সাবফিল্ড, যেখানে বেসিক্যালি আমরা হিউম্যান যে সমস্ত মিস্ট্রিজ আন্ডার ওয়াটার আছে সেগুলোকে এক্সপ্লোরেশন, এক্সকাভেশন এবং বিভিন্ন আদার্স টেকনোলজিস, যেমন রিমোট সেন্সিং, তারপর আন্ডার ওয়াটার বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি, সেগুলোর মাধ্যমে আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্স গুলোকে আনকভার করার চেষ্টা করি এবং সেগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করি। তার মাধ্যমে আমরা সেই সমস্ত হিউম্যান পাস্ট অ্যাক্টিভিটিস গুলোকে আমরা কোথাও না কোথাও সেগুলোকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করি। মোস্টলি যে সমস্ত সিটিস, যেগুলো কিনা আগে কোনো সিটিস ছিল বা কোনো সিভিলাইজেশন ছিল, যেগুলো কিনা বিভিন্ন কারণের জন্য এখন জলের তলায় চলে গেছে, আন্ডার ওয়াটার হয়ে গেছে, সেইগুলোর রিজন গুলো আমরা কোথাও না কোথাও গিয়ে জানার চেষ্টা করি। এবং অবশ্যই করে তার জন্য আমাদের বিভিন্ন কিছু সিগনিফিকেন্স, যেমন যদি বলি তাহলে অবশ্যই করে, যেমন একটা সিভিলাইজেশনকে স্টাডি করা। সেকেন্ড, যদি এই যে দোয়ারকার এক্সাম্পল দিলাম, দোয়ারকার মতো এরকম একটা ভাস্ট টপিক, যেটা হিস্টোরিক্যাল, রিলিজিয়াস, বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেনেশন আছে, সেটা রিয়েল কজটাকে জানা। নট অনলি দিস, বাট এই এই প্রত্যেকটা এই এই স্পেসিফিক্যালি মারিন আর্কিওলজির ক্ষেত্রে বিভিন্ন লিমিটেশন আছে, যেমন এটা একটা অনেক লং টার্ম প্রসেস থাকে, তারপরে এটা অনেক এক্সপেন্সিভ, এর অনেক প্রোজ এন্ড কনস আছে, এর জন্য অনেক মানে আহ খুব ট্রেইনড একজন লোকজনের দরকার, খুব একটা ট্রেইন টিমের দরকার। এটা একটা কোলাবোরেটিভ কাইন্ড অফ ওয়ার্ক, যেখানে একজনের পক্ষে এন্টায়ার প্রসেসটা কন্ডাক্ট করা ইজ নট পসিবল। সো এটা অনেক চ্যালেঞ্জিং কম্পারেটিভলি আদার ডিসিপ্লিনের থেকে। তো এটা কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে হেল্প করছে টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান হেরিটেজ and discoveries that are being found or explored or excavated by expert like marine archaeologists. So এটার যদি সিগনিফিকেন্স বলি তো এটার অবশ্যই করে সিগনিফিকেন্স আছে। দেন অবশ্যই করে বলতে হবে